প্রিয় ভাইয়া ও আপুরা, গত ক্লাসে আমরা বিক্রিয়ার হার যে সকল বিষয়ের উপর নির্ভরশীল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ দুটো টপিক, সক্রিয়ণ শক্তি এবং আরহেনিয়াসের সমীকরণ নিয়ে আলোচনা করব। এই টপিক দুটো অনুধাবনমূলক প্রশ্ন বা প্রয়োগ এবং আমাদের ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তাহলে সক্রিয়ণ শক্তি, ন্যূনতম যে পরিমাণ শক্তি সঞ্চয় করে কোনো বিক্রিয়ার বিক্রিয়ক অণুসমূহ বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে সেই পরিমাণ শক্তিকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। একে ইএ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ এনার্জি অফ অ্যাক্টিভেশন। এবার রাসায়নিক বিক্রিয়ায় যে অবস্থায় বিক্রিয়ক অণুর পরমাণু সমূহের মধ্যকার বিদ্যমান আকর্ষণ বল অর্থাৎ বন্ধন ভাঙতে এবং একই সময় উৎপাদ অণুসমূহের সৃষ্টি হতে থাকে তাকে আমরা বলতেছি অন্তর্বর্তী জটিল অবস্থা। তার মানে এই অন্তর্বর্তী জটিল অবস্থায় প্রাপ্ত যে উপাদানটা তাকে আমরা বলছি অন্তর্বর্তী জটিল যৌগ। অর্থাৎ কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় এই অন্তর্বর্তী জটিল অবস্থায় প্রাপ্ত শক্তি এবং বিক্রিয়কের প্রারম্ভিক শক্তির যে পার্থক্যটা সেটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি। আমরা এটাকে একটু গ্রাফিক্যালি দেখি। এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর বিক্রিয়ার অগ্রগতি এবং ওয়াই অক্ষ বরাবর শক্তি ইন্ডিকেট করেছি। ধরো এখানে আমাদের এ বি এবং সিডি এদের যৌগটা রয়েছে এবং এখানে আমি এ বি এবং সিডি এর বিক্রিয়ায় এসি এবং বিডি উৎপন্ন করতে চাচ্ছি। আমার শুরুতে যেই শক্তিটা থাকে সেটা হচ্ছে এটা। এরপরে তারা যখন অণু অবস্থায় থাকছে তারা কি করবে? বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে পরমাণুতে বিশ্লিষ্ট হবে। তার মানে এখান থেকে সে শক্তি শোষণ করবে। শক্তি বাড়তে 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 এই সময়টাতে গিয়ে সে পরমাণুতে বিশ্লিষ্ট হলো। এই যে ডটেড লাইনগুলো দিয়ে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে? এরপরে আমরা এখানে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি। তার কাজটা কি আসলে? এখানে একটু ভালো করে লক্ষ্য করলে আমরা খেয়াল করব, এখানে যে কথাটা বলা হলো যে প্লাস চিহ্নটা আসলে এরকম না, এটা হচ্ছে আমাদের এরকম একটা চিহ্ন যেটাকে আমরা বলছি ডাবল ড্যাগার। এই ডাবল ড্যাগারের কাজটা কি? এই ডাবল ড্যাগার চিহ্নটা ইন্ডিকেট করে যে আমাদের এখানে এটা হচ্ছে অন্তর্বর্তী জটিল অবস্থা। অন্তর্বর্তী জটিল অবস্থা মানে কি? অর্থাৎ কোনো অণু যখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে পরমাণুতে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্ববর্তী অবস্থায় পৌঁছে যাচ্ছে, তাকে আমরা বলছি অন্তর্বর্তী জটিল অবস্থা। এর পরবর্তীতে সে আবার শক্তি রিলিজ করতে 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 নতুন যে যৌগটা অর্থাৎ এসি এবং বিডি উৎপন্ন করে ফেললো, এটা হচ্ছে সে অবস্থানটা। অর্থাৎ আদি অবস্থায় তার শক্তিটা শূন্য বা প্রায় অনেক কম থাকে। ধীরে ধীরে সে সক্রিয়ণ শক্তিটুকু অর্জন করে পরমাণুতে বিশ্লিষ্ট হলো। থার্ড ব্র্যাকেট দেওয়া হবে এবং এখানে একটা ডাবল ড্যাগার চিহ্ন দেওয়া হবে। এটাকেই বলা হচ্ছে অন্তর্বর্তী জটিল অবস্থা বা ইন্টারমিডিয়েট স্টেজ। এটা খুবই ক্ষণস্থায়ী একটা অবস্থা। এর পরবর্তীতে সে শক্তি রিলিজ করতে করতে উৎপাদে পরিণত হয়ে গেল। এই যে আমাদের প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়কের যে শক্তিটা ছিল, এটা থেকে অন্তর্বর্তী জটিল অবস্থা পর্যন্ত যেতে যে পরিমাণ শক্তিটা লাগলো, এটাকেই, এই শক্তির পার্থক্যটুকুকেই আমরা বলছি কি এনার্জি অফ অ্যাক্টিভেশন বা আমাদের সক্রিয়ণ শক্তি। এরপরে আরেকটা গ্রাফ দেওয়া হয়েছে, এখানে দেখানো হচ্ছে যে আবার একই রকম, যে এখান থেকে শক্তি ছিল বিক্রিয়কের প্রারম্ভিক অবস্থায়, ধীরে ধীরে সক্রিয়ণ শক্তি পর্যন্ত সে অতিক্রম করলো, অর্থাৎ অন্তর্বর্তী জটিল অবস্থায় গেল। এখানেও ডাবল ড্যাগার চিহ্নটা হবে, প্লাস না, এটা প্রিন্ট একটু ভুল এসেছে, ডাবল ড্যাগার হবে। এরপরে সে শক্তি রিলিজ করতে 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 নিচের দিকে চলে গেল। অর্থাৎ দুই ক্ষেত্রে দুরকম ঘটনাটা। এখানে শুরুতে শক্তিটা থাকছে কি কম অনেক, তারপরে অন্তর্বর্তী জটিল অবস্থা, এরপরে শক্তিটা বেশি। আবার এখানে কি উল্টো ঘটনাটা, এখানে শুরুতেই শক্তিটা থাকে কিছুটা বেশি, এরপরে অন্তর্বর্তী জটিল অবস্থায় গেল, এরপরে নিচে সে উৎপাদে পরিণত হলো। তো তাহলে এই যে কোথা থেকে বিক্রিয়াটা শুরু হচ্ছে, বা আমাদের দুইটা গ্রাফ দুই রকম হওয়াতে আমার অন্তর্বর্তী যে জটিল অবস্থাটা, এটার মধ্যে কোনো পরিবর্তন সংঘটিত হয়েছে কি না? না, এখানে আমরা খেয়াল করব যে আমাদের সব সময় অন্তর্বর্তী জটিল অবস্থাটা সৃষ্টি হবে পরমাণুকরণের অংশটাতে। আর আমার যেই এখানে সক্রিয়ণ শক্তিটা, সেই সক্রিয়ণ শক্তিটুকু হবে প্রারম্ভিক অবস্থা থেকে অন্তর্বর্তী জটিল অবস্থার যে শক্তির পার্থক্যটা সেটা। যেমন এখানে আমার এই অংশটাতে ঠিক এখান থেকে এতটুকু পরিমাণে হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশন, অন্তর্বর্তী জটিল অবস্থাটুকু, নিচেরটুকু না, জাস্ট এতটুকু। তাহলে এই গেল আমাদের সক্রিয়ণ শক্তির আলোচনা। এবার আমরা চলে যাব আরহেনিয়াস সমীকরণে।
আরহেনিয়াস সমীকরণে আমরা গত ক্লাসে তাপমাত্রার একটা প্রভাব ছিল বিক্রিয়ার হারের উপরে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আরহেনিয়াস সাহেব তারই প্রেক্ষিতে একটা সমীকরণ উপস্থাপন করেন। আমি এখানে যেই প্রতিপাদনটা রয়েছে এটা একটু স্কিপ করে যাচ্ছি, তোমরা যারা প্রতিপাদন দেখতে চাও দেখে নিও। আরহেনিয়াস সাহেব যে সমীকরণটাতে পৌঁছান সেটা হচ্ছে এটা, কে ইজ ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। কেটা কি? কেটা হচ্ছে এখানে হার ধ্রুবক, আপেক্ষিক হার ধ্রুবক। এ হচ্ছে এখানে আরহেনিয়াস ধ্রুবক, আর এক্সপোনেনশিয়াল ইএ এনার্জি অফ অ্যাক্টিভেশন মানে সক্রিয়ণ শক্তি, একটু আগে আমরা দেখে এসেছি। আর কি এখানে? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এবং ক্যাপিটাল টিটা কি? তাপমাত্রা কেলভিন এককে। এবার এই সমীকরণটাকে আমরা একটু ডিটেলসে যদি ন্যাচারাল লগ মানে লন নিয়ে যাই, সেক্ষেত্রে আমার সমীকরণ এটার উপরে লন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই ফরম্যাটে চলে আসে, অর্থাৎ লন কে ইজ ইকুয়ালস টু লন এ মাইনাস ইএ বাই আর টি। আবার এই লনকে আমি যদি লগে কনভার্ট করি তাহলে সমীকরণটা দাঁড়ায় লগ কে ইজ ইকুয়ালস টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর টি। আমরা জানি যে লন থেকে লগের যে রিলেশনটা আছে সেটা অ্যাপ্লাই করে। এবার এই দুটো জিনিসের প্রেক্ষিতে আমরা কিছু গ্রাফ দেখব। কীরকম গ্রাফটা? যেমন এই সমীকরণটাকে আমি যখন পুনর্বিন্যাস করলাম, লগ কে ইজ ইকুয়ালস টু মাইনাস ইএ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস লগ এ। একটু খেয়াল করে দেখো, তোমার এই ইকুয়েশনটা ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি আকৃতির একটা সমীকরণ। এটা হচ্ছে ওয়াই এর মতন কাজ করছে, এই অংশটুকু অর্থাৎ মাইনাস ইএ ডিভাইডেড বাই 2.303 আর এই অংশটা এম এর মতন কাজ করছে। 1/tটা হচ্ছে এক্স এর মতন কাজ করছে, আর লগ এটা এখানে সি এর মতন কাজ করছে। তাহলে এটাকে যদি আমি গ্রাফে রিপ্রেজেন্ট করি তাহলে কি দাঁড়ায়? প্রথমে লনওয়ালাটাকে নিয়ে আমি যদি গ্রাফটা বানাই, সেক্ষেত্রে আমার এই অক্ষে 1/t আর এই অক্ষে হচ্ছে লন কে। তাহলে এখানে ওই যে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা কি? লন এ পরিমাণ, আর স্লোপটা কত? মাইনাস ইএ বাই আর। আর যদি উপরের ইকুয়েশনটা অর্থাৎ এটা দিয়ে দেখাই, অর্থাৎ তুমি লন দিয়েও একটা গ্রাফ পাবে এবং লগ দিয়েও একটা গ্রাফ পাবে। লগেরটার ক্ষেত্রে ওয়াই এক্সিসে থাকছে লগ কে এবং এক্স এক্সিসে 1/t, মানে এদিকে স্বাধীন চলক এদিকে অধীন চলক। এবং এখানকার গ্রাফটাও কি? ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি আকৃতির। এখানে ছেদিতাংশের পরিমাণ কতটুকু? লগ এ পরিমাণ। আর স্লোপটা কত? স্লোপটা হচ্ছে মাইনাস ইএ বাই 2.303 ইন্টু আর। তাহলে এই স্লোপ দিয়ে আমরা কি কি নির্ণয় করতে পারি? এখানে তোমাকে যদি ধরো এখানকার স্লোপটার মান দিয়ে দেওয়া থাকে, তার মানে লন কে ভার্সেস 1/t, এই গ্রাফের স্লোপ যদি দিয়ে দেয়, সেই স্লোপটা কি? ইজ ইকুয়ালস টু মাইনাস ইএ বাই আর টি। আর এর মান তো মুখস্থ আমরা জানি, মোলার গ্যাস ধ্রুবক 8.314 জুল পার কেলভিন পার মোল। তখন আমরা স্লোপের মানটা দেয়া থাকলে স্লোপের ভ্যালুটা ইজ ইকুয়ালস টু এটা, আর এর মান বসালে আমরা ইএ এনার্জি অফ অ্যাক্টিভেশনটা পেয়ে যাব। এবং তুমি খেয়াল করে দেখো স্লোপটা কিন্তু নেগেটিভ, তার মানে তোমাকে স্লোপের মান ধরো দিয়ে দিল -3.2। ওকে, তো সেক্ষেত্রে এখানে -3.2 আর এখানে মাইনাস ইএ বাই আর, মাইনাস মাইনাস কেটে যাবে, অর্থাৎ এনার্জি অফ অ্যাক্টিভেশন সক্রিয়ণ শক্তি যেটা, সেটা আমরা কি পাবো? পজিটিভ ভ্যালু পাবো। অনুরূপভাবে এখানেও তাই। বাট এখানের ক্ষেত্রে আমার কোশ্চেনে বলে দিবে যে গ্রাফটাকে, এবার গ্রাফটা হচ্ছে লগ কে ভার্সেস 1/t। একটু খেয়াল করবো কিন্তু, লন কে ভার্সেস 1/t এবং লগ কে ভার্সেস 1/t, দুই ক্ষেত্রে স্লোপ কিন্তু দুই রকম। এখানে স্লোপটা কত? মাইনাস ইএ বাই 2.303 ইন্টু আর। এবার আমরা একটা কম্বাইন্ড সূত্র বানাবো, যে আমার যদি T1 টেম্পারেচারে বেগ ধ্রুবকটা বাহার ধ্রুবকটা K1 হয়, T2তে K2, সেক্ষেত্রে আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে? আমার সূত্রটা হবে এটা, এই সূত্রটা, অর্থাৎ লন K2 বাই K1 ইজ ইকুয়ালস টু ইএ বাই আর ইন্টু 1/T1 মাইনাস 1/T2। ভাই এখানে যে একটা মাইনাস ছিল, হ্যাঁ তুমি মাইনাসটা বের করে আনতে পারো, আমি মাইনাসটা ভিতরে গুণ করে দিয়েছি। অর্থাৎ তুমি যদি এই মাইনাসটাকে সামনে নিয়ে যাও, এখানে কি হবে? 1/T2 মাইনাস 1/T1। তার মানে তুমি সিকোয়েন্সটা মেনটেন করতে পারো চাইলে, যদি এখানে মাইনাস ইএ বাই আর লিখো, আর তা না হলে এভাবেও মুখস্থ করে রাখতে পারো, সমস্যা নেই। এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। ম্যাথমেটিক্যাল প্রবলেমে দেখতে পাচ্ছি 127 এবং 137 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গোল্ড পৃষ্ঠতলে মিথানোয়িক অ্যাসিডে বিয়োজনের বেগ ধ্রুবকের মান যথাক্রমে 2.05 × 10⁻⁴ পার সেকেন্ড এবং 4.4
4 ইন্টু 10⁻⁴ পার সেকেন্ড। বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি হিসাব করো, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশে বলা হচ্ছে 147 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবক হিসাব করো। তাহলে আমরা দুইটা স্টেপে ম্যাথটা করি। প্রথম স্টেপে আমরা টেম্পারেচারগুলোকে কেলভিনে নিয়ে যাই, যেহেতু আমরা একটু আগে কেলভিনে দেখে এসেছি। T1 তাহলে 127, তার সাথে 273 যোগ 400 কেলভিন, আর T2 410 কেলভিন। K1 এবং K2 এর ভ্যালু দেওয়া ছিল, আর এর ভ্যালু 8.314ও ধরতে পারো অথবা 8.32 ধরতে পারো। তাহলে এই সূত্রটা আমরা একটু আগে দেখে এসেছি যে ln K2/K1 ইজ ইকুয়ালস টু EA বাই আর, আর এখানে হিসাবটা মানে একবারে লসাগু করে লিখলাম T2 - T1 ডিভাইডেড বাই T1 ইন্টু T2। তাহলে আমাদের কি কি জানা রয়েছে এখানে? T1 T2 K1 K2 জানা, আর এর মান মুখস্থ, EA বের হয়ে যাবে। তাহলে EA এর ভ্যালুটা পেলাম আমরা কত? 104.2 কিলোজুল পার মোল। তার মানে আমার প্রথম যে অংশটা সক্রিয়ণ শক্তি এতটুকু বের করে ফেললাম। এবার আমাকে বলা হচ্ছে 147 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটির বেগ ধ্রুবক কত। এবার তুমি 127 আর 147 নিয়ে হিসাব করতে পারো, অথবা 137 এবং 147 নিয়ে হিসাব করতে পারো, ঠিক আছে? আর সক্রিয়ণ শক্তিটা কি? একটু আগের অংশে যেটা বের করলে সেটাই থাকবে। তার মানে পূর্বের অংশে বের করা সক্রিয়ণ শক্তিটা কাজে লাগিয়েই আমরা পরের অংশে 147 ডিগ্রি সেলসিয়াসে যে কে এর ভ্যালুটা সেটা বের করব। তাহলে যদি 147 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে 420 কেলভিন তাপমাত্রায় বেগ ধ্রুবকটা K3 হয়, তাহলে সূত্রটাতে এবার কাকে কাকে নিলাম? K3 এবং K1কে নিলাম, T3 এবং T1 হয়ে গেল। EA কোথায়? আগে থেকে বের করে রেখেছি 104.2। আর মুখস্থ একমাত্র অজানা রাশি কে বের হয়ে যাবে? K3টা বের হয়ে যাবে। তাহলে K3/K1 এর একটা রেশিও আছে এত। K1 এর ভ্যালুটা বসালে এখান থেকে আমি কি পাবো? K3 এর ভ্যালুটা পেয়ে যাব যে 9.1 ইন্টু 10⁻1 পার সেকেন্ড। এরপরে দ্বিতীয় প্রবলেমটাতে একটি বিক্রিয়ার ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বেগ ধ্রুবকের মানের ভিত্তিতে লগ কে ভার্সেস টি ইনভার্স মানে 1/t এর বিপরীতে স্থাপন করে যে সরল রেখা পাওয়া গেল, তার ঢালটা হচ্ছে এত -2.872 ইন্টু 10⁻³ বিক্রিয়াটি সক্রিয়ণ শক্তির মান। ওই যে একটু আগে বলে এসেছিলাম যে আমাদের ঢালের মান দেয়া থাকবে আর গ্রাফের কথা বলা থাকবে। তো যেহেতু এটা লগ কে ভার্সেস 1/t এর গ্রাফ, তার মানে তার ঢালটা কত? -EA/2.303 ইন্টু আর ইজ ইকুয়ালস টু এত। তাহলে আমরা এখান থেকে ইএটা বের করে নিতে পারি। ইএটা কিলোজুল পার মোল অথবা জুল পার মোলেও তুমি রাখতে পারো। এই ম্যাথগুলো এমসিকিউতেও আসে, অ্যাডমিশনে খুব বেশি আসে। 3 নম্বর প্রবলেম যেটা, একটা বিক্রিয়া দিয়ে দেওয়া হচ্ছে। একটু আগে আমরা বিক্রিয়ার হারে এই বিক্রিয়াটা নিয়ে আলোচনা করেছিলাম। ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, যেখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। এবার যে গ্রাফটার কথা বলা হচ্ছে যে বিক্রিয়াটি হার ধ্রুবক বের করা হলো, প্রাপ্ত ফলাফল অনুযায়ী লন কে বনাম 1/t এর লেখচিত্র অঙ্কিত করায় যে রেখা পাওয়া গেল তার ঢালটা হচ্ছে -1.2 ইন্টু 10⁻⁴। বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি নির্ণয় করো। ঠিক আগের মতন আমরা গ্রাফটার দিকে চলে যাবো। এবার ওয়াই এক্সিসে লন কে আর এদিকে 1/t। স্লোপটা কি? -EA/r। একটু আগে স্লোপটা লগ চলে আসলে কিন্তু এখানকার স্লোপটাতে হরে 2.303 গুণ হয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে আমরা তাহলে তার স্লোপের মানটা কত? -EA/r। এখানে এমটা কি? এমটা আসলে স্লোপ। EA মাইনাসটাকে এবং আরটাকে এ পাশে নিয়ে আসলাম, যেহেতু আমাকে স্লোপের মানটা ডিরেক্ট দিয়ে দেওয়া আছে, আর আর এর মান আমি গুণ করে নিলাম। তাহলে এনার্জি অফ অ্যাক্টিভেশন বা সক্রিয়ণ শক্তিটা পেলাম 99.84 কিলোজুল পার মোল। তো তাহলে আজকে আমরা সক্রিয়ণ শক্তি এবং আরহেনিয়াসের সমীকরণ এবং তার প্রয়োগ অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা প্রভাবক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।